পূর্ণাম সাউ এখন জনপ্রিয় মুখ, কারণ সাহসিকতার সঙ্গেও তার মন একেবারে শক্ত করে রেখেছিলেন। পাকিস্তানে অপহরণ করে রেখেছিল পাকিস্তান তাকে প্রায় 1 মাস, তারপরে দেশে ফিরেছিলেন। আর তারপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রাজ্যে ফিরলেন, তার শহরে ফিরলেন, তার বাড়িতে ফিরলেন। হাজার রকমের উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে পরিবারের মানুষ বসবাস করছিলেন, বিশেষ করে তার স্ত্রী অন্তঃসত্ত্বা রজনী সাউ। তিনি বারবার পাঠানকোটে ছুটে গেছেন, বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেছেন। বাবা, মা, বোন, বউ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে বাড়ি ফিরবেন পূর্ণাম, যখন দেশে ফেরেন। আর সেই পূর্ণাম সাউ কালকে যখন রিষড়ায় ঢোকেন, বলা যায় 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতেই ঘন্টার পর ঘন্টা সময় চলে গেছে। এত উৎসাহ উদ্দীপনা এই পূর্ণামকে নিয়ে। আর আজকে সকালে, কালকে তো রান্না বান্না হয়েছে, ভালোভাবে খাওয়া দাওয়া করেছেন, আর আজকে সকালে রজনী সাউ তার স্ত্রী মন্দিরে পুজো দিতে গেছেন। আর আজকে সকালে পূর্ণাম সাউ বলছেন পাকিস্তানকে সবক শেখাতে তৈরি বিএসএফ জওয়ান, প্রতিশোধ বাকি আছে বলেই হুঙ্কার পূর্ণাম সাউয়ের। আচ্ছা, পুজো দিতে যাচ্ছেন? হ্যাঁ, পূজা দেন। একদম একটা নতুন সকাল, যেন কিরকম লাগছে? ভালো লাগছে। অনেকদিন পরে আমার ছেলে আমাকে বাবা বলেছে। প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছে নিশ্চয়ই রয়েছে। ওটা তো সবারই আছে, ইন্ডিয়াতে যত চাকরি করে আমাদের ফৌজি ভাই লোক, এগুলো তো সবসময় চলতে থাকবে ও চলবেই। আর যা সিন্ধুর অপারেশন ওঠে এর থেকেও ভালো হবে। এটা একটু দাঁড়িয়ে গেল না তো এইবারে পাকিস্তানটা শেষ হয়ে যেত। যদি কখনো সুযোগ হয় বুঝিয়ে দেবেন নিশ্চয়। ওটা তো থাকবেই, আমাদের যত বন্ধু চাকরি করছে, আমাদের যত মিত্র আছে, ওটা তো বুঝে এইবারই হয়ে যেত, লেকিন এইবারে কিছু কারণ ছিল যেই জন্য দাঁড়িয়ে গেলাম আমাদের। আচ্ছা, ওই যে সিনেমাতে যেমন দেখা যায় যে একদম চোখ বন্ধ করে যখন পাক রেঞ্জার্সকে ছাড়া হচ্ছে, আপনাকেও ছাড়া হচ্ছে, একদম আপনারা হেঁটে এলেন, ঠিক একই রকমই কি, এরকমই কি বিষয়টা? এরকম যা টিভিতে দেখিয়েছে ওটাই যেরকম হয়, যে ইন্ডিয়াতে দাঁড়িয়েছিল, যে পাকিস্তানে দাঁড়িয়েছিল, যেরকম চেঞ্জিং হয় কি হয় আমি তো জানতাম না, যেরকম হয়েছে ওরকমই হয়। মনের ভেতর কি চলছিল, ফিরতে পারবেন ভেবেছিলেন? মনের ভিতরে এটা ছিল, আমাকে কাফি টাইম হয়ে গিয়েছিল ওখানে, তো আমি ভেবেছিলাম কি আমি ইন্ডিয়া দুবারা আসতে পারবো না। কেন, দুশ্মনী মুলকে গেলে আমাদের এটাই ভাবি কি আর দুবারা যেতে পারবো না ইন্ডিয়াতে। কেন, ওদের দুশ্মন দেশ আমাদের ছাড়বে কি ছাড়বে না। কতদিন ছুটি এখন, কবে ফিরবেন আবার ফেরত? এটা কিছু বলেছে না, এখন বাড়িতে সবারই দেখা করতে জন্য আমাকে পাঠিয়েছেন কি সবার থেকে দেখা করে আসো, অপারেশনটা একটু বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি চলে আসলাম। বুকের মধ্যে প্রতিশোধের আগুন, মাথার মধ্যে চিন্তা ছিল, কিন্তু একদম এখন নিশ্চিন্ত। কিছুদিন বাড়িতে থাকা, তারপর আবার ফিরে যাওয়া লড়াইয়ে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। আর আজকে সকালে অন্যরকম পরিবেশ বাড়িতে। স্ত্রী গেলেন পুজো দিতে, ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার। আর পাকিস্তানে কিভাবে ছিলেন পূর্ণাম, ছেলের অভিজ্ঞতার কথা নিউজ 18-কে শোনালেন পূর্ণামের বাবাও। পাকিস্তান থেকে ইন্ডিয়া এলো তো একটু চিন্তা কমে গেল, চলো আমার ছেলে ইন্ডিয়ায় চলে এসছে। তারপরে আমাদের রিসা বাড়িতে ফিরলো, তার খুশি আছি। আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাবো, সবাই মিলে আমার ছেলেকে বাড়িতে আনা হয়েছে। এটাই জিজ্ঞেস করেছি কি তুই কি ভেবেছিলিস, তো বললো বাবা বারস করতে দেয় না, খাওয়া কুকুরের মতন দেয়, সবসময় চোখ বন্ধ করে রাখে। সে ফিরে যাবে আপনি চাইছেন? হ্যাঁ, আবার দেশের রক্ষার জন্য আবার যাবে, কেন যাবে না? আমাদের তো জন্ম নিয়েছি দেশের রক্ষার জন্য, ভারত মাকে রক্ষা করার জন্য আমাদের জন্ম নিয়েছি, যাবে না কেন? অত আমাদের ভয় নেই। দেশের জন্য যদি জান চলে যায় তাও আমার চিন্তা নেই, ভারত মাকে রক্ষা করার জন্য আছি আর রক্ষা করব আর করে আসছি। পুজো দিতে যাচ্ছেন? हाँ, पूजा देने কতটা খুশি? खूब, बहुत ही खुशी है सर। देखिए हस्बैंड इतने दिन बाद आ रहे हैं तो खुशी की तो बात है ही। কি কথা হলো, কি বললেন উনি? হ্যাঁ, সব ঠিকই আছে, ভালো লাগছে, উনি ঠিকঠাক চলে এসেছেন। भाई के लिए चाय बना रहे हैं। আচ্ছা, কি চা খেতে পছন্দ করে? और दूध चाय। দুধ চা খেতে পছন্দ করে। हाँ, दूध चाय। মানে প্রথম চাটা আপনিই করছেন? हाँ हाँ, प्रथम हम ही चाय बना रहे हैं। बहुत से बातचीत किए, हंसी मजाक सब हुआ, रात भर हम लोग किए। भाई से बहुत दिन के बाद भेंट हुआ, भाई से 1 महीना बाद, 1 महीना हो गया था भाई से, इसीलिए रात को सोए नहीं हम लोग, रात भर जगे हुए थे। বাংলাদেশেও তো পরিস্থিতি খারাপ।
আর বাংলাদেশ বা পাকিস্তান নিজেদের দেশে পরিস্থিতি খারাপ হলে আমাদের দেশে অশান্তি করার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন পুলিশও যেন বসে না থাকে, বিএসএফ বা পুলিশ একসঙ্গে যেন কাজ করে। আজকে বিভিন্ন জায়গায় আমরা এর আগে দেখেছি, বিভিন্ন জায়গায় সেই মতো পুলিশ গিয়েছে সীমান্ত এলাকাগুলিতে। জলপাইগুড়িতে নিরাপত্তায় জোর, পুরসভার কড়াকড়ির মধ্যেও তৎপর পুলিশও। মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছিলেন আগে দেখাবো 21শে মে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, এই যে মুখ্যমন্ত্রী বলছিলেন না একজন জঙ্গিও যেন এ দেশে ঢুকতে না পারে, মানে থাকতে না পারে এখানে এ রাজ্যে সীমান্ত এলাকাগুলিতে, এর জন্য আর কি পদক্ষেপ করছে পুলিশ? দেখো, জলপাইগুড়ি যেহেতু সীমান্ত এলাকা রয়েছে, সেই কারণে কিন্তু পুলিশের নজরদারি অনেকটাই বেড়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটি থানাকেই কিন্তু নির্দেশ জারি করেছে জেলা পুলিশের পক্ষ থেকে। বিশেষ করে প্রতিটি থানা এলাকায় যে সকল নতুন বাড়ির ভাড়াটিয়ারা রয়েছেন তাদের সম্পর্কে তথ্য পুলিশকে জমা করতে হবে, এই মর্মে কিন্তু কিউআর কোডও দিয়ে দেওয়া হয়েছে। এবং এই কিউআর কোড থাকার ফলে যে সাধারণ মানুষ যাদের বাড়িতে ভাড়াটিয়ারা রয়েছেন তারা কিন্তু বাড়িতে বসেই সেই ভাড়াটিয়া সম্পর্কে তথ্য আপলোড করতে পারবে এবং সেই তথ্য আপলোড হয়ে যাবে জেলা পুলিশের সাইটে এবং সেখান থেকে পুলিশরা বুঝে জানতে পারে, পুলিশ আধিকারিকরা যে কি কোথায় রয়েছেন। নতুন কেউ যদি সন্দেহজনক তাদের নজরে পড়ে সেক্ষেত্রে পদক্ষেপ করতে সুবিধা হবে। ইতিমধ্যে কিন্তু পুরসভার তরফ থেকে এই পদক্ষেপ শুরু করা হয়েছে শহর জুড়ে। এবার পুলিশের পক্ষ থেকে জেলার প্রতিটি থানা এলাকায় কিন্তু এই পদক্ষেপ শুরু করা হলো এবং এই পদক্ষেপ যাতে কার্যকরী হয় এবং 31শে মের মধ্যে প্রতিটি বাড়ির মালিক তাদের ভাড়াটিয়া সম্পর্কে তথ্য আপলোড করতে পারেন, তার জন্য কিউআর কোডও চালু করা হয়েছে এবং সমস্ত ভিলেজ পুলিশকে এবং যে পুলিশ প্রশাসন আধিকারিকরা এই রীতিমতো এই নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। ওকে, আমার বাড়িতে আজকে পুলিশ এসছে, তার কারণ হচ্ছে আমার বাড়িতে কিছু ভাড়াটিয়া আছে, তাদের তথ্য থানাতে আমার দেওয়া নেই, সেই তথ্য যাতে দেওয়া হয় তার জন্য। আচ্ছা, এই যে তথ্যগুলো থানাতে দিচ্ছেন কতটা উপকার হতে পারে? আজকে যেটা শুনলাম আমি সেই হিসাবে তো আমাদের জন্যই ভালো সেটা, কারণ হয়তো আমার জানা থাকবে না কোনো ভাড়াটিয়া এসে কোনো ক্রাইম করতে পারে। ওনারা যেটা বললেন যে এখনো যদি ক্রাইমও করে তাহলে পরে আমার রেসপন্সিবিলিটি কম হয়ে যাবে, সুতরাং এইগুলো আমরা অবশ্যই দিয়ে দেবো। রেল কলোনির জমিতে বিবাদ ঘিরে একেবারে উত্তেজনা, সংঘর্ষ, দুই গোষ্ঠীর সংঘর্ষ। এটা মুর্শিদাবাদ জেলায় সংঘর্ষ। সেই সংঘর্ষের ছবি আপনাদেরকে দেখাবো। রামচাঁদ মাটির রেল কলোনি দখল ঘিরে উত্তেজনা, ব্যাপক মারামারি। ভগবান গোলায় রেল কলোনির জমি দখল ঘিরে সংঘর্ষ, দুপক্ষের কমপক্ষে 11 জন আহত। রেলের জায়গায় তারপরে আপনার জবর বাধা দিতে আমি এসেছি। আজকে আমার ভাই সাবুলকে বলছি তোমাকে কাল আমি বাধা দিনু, ঘিরেও না, আজ আবার করতে গেলে এত লোক টোক লিয়ে দিয়ে এবার আমার রেন্টু ভাই এসেছে, তারপর মিলন ঢুকলো, আইসে বলেছে মার, সবকে মাছ ধর শুরু করেছে আর সবকে লটালটি করে ওই পারের আমাকে ওর মাথায় পড়তাম বাড়ি দিয়ে পান্দরে রয়েছুন আমিও, আমাকেও দিলে এখানে পিঠে। হ্যাঁ, জমি দখল করতে হয়েছিল। আমাকে খুন্তির বাড়ি মেরেছে গো, শাবল ছিল হাতে গো। কত বড় সাহস, সরকারি জমি দখল করছে, তার উপরে আবার নির্মাণ করে ফেলছে। আর এতেই কড়া প্রশাসন, এতেই কড়া অবস্থান প্রশাসনের, কারণ এইভাবে সরকারি জমি দখল করে বারবার বার্তা দেওয়া হচ্ছে, তারপরেও সেই সরকারি জমি দখলের প্রবণতা বাড়ছে, কমছে না।
গাইঘাটার ইছাপুরে 2 ব্যবসায়ীর বিরুদ্ধে দখলদারির অভিযোগ। জমি দখলের পাশাপাশি পুকুর বুঝিয়েও বেআইন নির্মাণ। 2 ব্যবসায়ীকে নির্মাণ বন্ধের নির্দেশ, নোটিশ পঞ্চায়েতের। দখলি জমিতে তৈরির দোকানও সরানোর নির্দেশ। বেনিয়মের নির্মাণ মানছেন আবার অভিযুক্ত। আমি 2 জনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি। আমার গাইঘাটা পিডাব্লিউডির জায়গা দখল করে, প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে, যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি। সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে। প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে, যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে, ওটাকে পিলার করে পুকুরের ওপর নির্মাণ করছে। নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওনারা বললো যে ওনাদের সরকারি যে পুকুরটা, ওই পুকুর দখল করছে, কিন্তু আদৌ না। এবার সবাই রাস্তার পাশে ঘর করছে, সেই হিসাবে আমিও ঘর করেছি। এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে, তখন ভেঙে দেবে, এটাই স্বাভাবিক।